শেষ দিনের রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের স্রোত। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। কোরবানির একদিন আগে চট্টগ্রামে পশুর চামড়া নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। কম দাম নির্ধারণ করায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা। জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং রাতভর অবস্থানের পর আরাফাত ময়দান থেকে মিনায় ফিরছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। দুপুরে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের ঘরমুখ যাত্রীদের ঢল নেমেছে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেল স্টেশনে। আগামীকাল ঈদ হওয়ায় যে কোনো মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন তারা। রাজধানীতে গণপরিবহন কম থাকায় বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে পৌঁছাতে বেগ পেতে হয় এসব যাত্রীদের। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। দরজায় কড়া নাড়ছে ঈদ, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। কোরবানির এই ঈদকে ঘিরে প্রতি বছরই নগরবাসীর বেশিরভাগই ঢাকা ছেড়ে যান, আর ঈদকে সামনে রেখে ঘরমুখো এই যাত্রাতেই শুরু হয় ভোগান্তি। সকাল থেকে যারাই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি ভোগান্তির শিকার হয়েছেন। রেল স্টেশনগুলোতে ভোগান্তির প্রধান কারণ বরাবরের মতো টার্মিনালের ট্রেন দেরিতে আসা, অতএব দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া। একই সাথে যাত্রীদের হুড়োহুড়ি, ফলাফল ভোগান্তি। 4:30 ট্রেন ছিল 6টায়, এখন তো অনেক লেট হইতেছে, বাচ্চা টাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এখন আদৌ যাইতে পারবো কিনা সেটা বুঝতেছি না আর কি। 6টার ট্রেন যাবো সিরাজগঞ্জ, অনেকক্ষণ ধরে তো লেট করতেছে গাড়ি। ট্রেন তো লেট, এখন কখন আসবে জানি না, অপেক্ষা করতেছি। যাবো তো শান্তার, তারপরে বিষয় যে বাড়িতে যাচ্ছি, আসলে অপেক্ষা যে করতেছি ঠিক আছে, বাট সেই কষ্টটা মনে হচ্ছে না। গণপরিবহনের অতিরিক্ত চাপে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে নগরীর কাউন্টারগুলোতে নির্ধারিত সময়ে আসতে পারছে না বাসগুলো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, কিন্তু তারপরও বাড়ি ফিরতে হবে প্রিয়জনের কাছে। আগে ভাড়া ছিল 70 টাকা, এখন ভাড়া নিতেছে 110 টাকা। তারপরও আমরা গাড়ি এখন প্রায় 8টায় দাঁড়াইছি, এখন পর্যন্ত দাঁড়ানোই আছে। তারপরও কষ্ট করে আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা আছি। ভাড়াটা হলো 70 টাকার ভাড়া, 110 টাকা নিয়েছে। তাও আমাদের কষ্ট নাই, যদি গাড়ি অ্যাভেলেবল পাইতাম, যানজটটা কম থাকতো, তাইলে আমরা আনন্দ করতে পারতাম। ভোগান্তি থেকে বাদ পড়েননি নৌপথের যাত্রীরাও। সকালে বাসা থেকে বের হয়ে প্রথমেই মুখোমুখি হতে হয় গণপরিবহন সংকটের। এরপরই শুরু হয় কাঙ্ক্ষিত নৌযানটিতে জায়গা করে নেয়ার যুদ্ধ। হচ্ছে তো ভিড়, বিভিন্ন ধরনের সমস্যা, যানজট, প্রায় বিভিন্ন ধরনের সমস্যা। কষ্ট হইলো ভালো লাগতেছে, ঈদে আনন্দ বাড়িতে করব। কষ্ট হইতেছে যাইতে, যানজট আছে, কিন্তু তারপরও আনন্দ। ভিড়ের ভিতরে যাওয়াটাই সবার মাঝে একটা আনন্দ। প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশায় এত কষ্ট, এত ভোগান্তি যে মুহূর্তেই তুচ্ছ হয়ে যায় তারই প্রমাণ মেলে সড়ক, রেল এবং নৌ প্রতিটি রুটেই ঘরমুখো মানুষের এই যাত্রার মধ্য দিয়ে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় উপচে পড়া ভিড় দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। 6:40 সুবর্ণ এক্সপ্রেস ও 7:10 মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে শেষ দিন হওয়ায় যাত্রী সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। রেল কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান নিয়েছেন। এছাড়া টিকিট কালোবাজারি বন্ধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক মনিটরিংয়ের জন্য সকাল থেকে স্টেশন চত্বরে অবস্থান করছেন রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এত কষ্ট করে গরমের সাথে যাবো, তাও বাবা মার সাথে ঈদ করে আনন্দ। ভিতরে কোনো জায়গা নাই, এত চাদর দাসি। টিকিট নিতে হয়েছে অনেক কষ্ট করে, এরপর ভালো লাগতেছে যে বাড়িতে যাচ্ছে, মা বাবা ভাই বোন আছে, সবার সাথে একসাথে ঈদ করবো আর কি। কষ্ট সবাই আসলে ঈদ করার জন্য যাচ্ছে, আপনজনদের কাছে এটা অনেক আনন্দ লাগছে।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে গড়াই পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখ মানুষ। পুলিশ জানায়, গতরাতে টাঙ্গাইল মহাসড়কের জামগোড়া এলাকায় যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ায় তখন থেকে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল ৭টা থেকে যানজট অসহনীয় হয়ে ওঠে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকে শত শত যাত্রীবাহী বাস। এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনী। রাত পেরোলেই কোরবানির ঈদ। শেষ সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে পশুর হাটগুলো। ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পরিবারের সদস্যদের নিয়ে উৎসবমুখর পরিবেশে পশু কিনতে আসছেন ক্রেতারা। হাট সংলগ্ন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে গরু ছাগল নিয়ে বসেছেন ক্রেতারা। আফতাবনগর, গাবতলী, বসিলাহাটে গিয়ে দেখা যায় অনেক বিক্রেতাই ট্রাক ভর্তি গরু নিয়ে হাটে আসছেন। তবে দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, জমে উঠেছে বেচাকেনা। বিকেলের পর বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। আজও রাজধানীর বিভিন্ন হাটে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আনছি আমি একটা ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০, ৫,০০০ দাম কো কিভাবে পর্যাপ্ত আছে, দামও বেশি চাইতেছে ওনারা, দাম ছাড়তেছে না। দামাদামি করে নিতে পারলে মোটামুটি রিজনেবল দাম। গতবার যে গরুর দাম গেছে তার চেয়ে অনেক গুণ ভালো গেছে এবার। ভালোভাবে দামাদামি করতে পারলে ঠিক মতো নেওয়া যায় আর কি। দাম নিচে হলো ৫০,০০০। দর্শক, হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার ওমর ফারুক, মোহাম্মদপুরের বসিলা পশুর হাটে আছেন সাজিদ রাজু। ঢাকার হাটের খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি ওমরের কাছে। ওমর, রঞ্জন, পবিত্র ঈদুল আজহার যে সময়, সেই সময়টা যত এগিয়ে আসছে ততই এখানে যে পশুর হাট, সেই পশুর হাটও কিন্তু ততটাই জমজমাট হয়ে আসছে। আপনি এই মুহূর্তে আমরা আছি রাজধানীর অন্যতম একটি বড় গরুর হাট, যেটি আফতাবনগর গরুর হাট হিসেবে পরিচিত। সেই গরুর হাটের যে একদম বের হওয়ার যে জায়গা, গরু কিনে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা দাঁড়িয়ে আছি এবং গত ঘন্টা খানেক ধরেই আমি এখানে অবস্থান করেছি এবং টানা একটা সময় আমরা টানা 10 মিনিট এখানে আসলে চেষ্টা করেছিলাম যে কি পরিমাণের গরু বেরিয়ে যাচ্ছে। তাতে আমরা দেখেছি যে 10 মিনিটে প্রায় 80টা গরু কিনে বিভিন্ন ক্রেতা নিয়ে গেছেন। এভাবেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেমনিভাবে ক্রেতাদের ঢল নেমেছে গরুর হাটে, তেমনি একইভাবে গরু কিনেও আসলে ক্রেতারা এখান থেকে চলে যাচ্ছেন। দামের বিষয়ে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলেছি, সেখানে আসলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বেশিরভাগ ক্রেতাই তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। একই পাশাপাশি আপনার বিক্রেতারাও তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে গত 2-3 দিনের গরুর বিক্রি দামের যদি তুলনা করা হয়, বিশেষ করে গতকালের সাথে, তাহলে একটু সেখানেও একটু মিশ্র যেই তথ্য সেটি পাওয়া যায়। সেটি হচ্ছে যে গতকাল সকাল থেকে গতকাল রাত পর্যন্ত গরু যেই দামে বিক্রি হয়েছে, সেই দাম আজ সকাল 8টা পর্যন্ত বলবৎ ছিল, কিন্তু সকাল 8টার পরে অর্থাৎ 10টা, 9:30 এবং এরপরে এখন পর্যন্ত গরুর দাম গতকালের তুলনায় একটু চড়া বলেই এখানে যারা গরু কিনেছেন তারা বলছেন এবং আমাদের পর্যবেক্ষণও তাই বলছে। এর পাশাপাশি আমরা বেশ কয়েকজন, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মাথায় বিভিন্ন ব্যাগ নিয়ে অনেক ব্যাপারী চলে যাচ্ছেন, এরকম অনেক ব্যাপারীর সাথেও আমরা কথা বলেছি। তারা আসলে দলে দলে এখান থেকে বের হয়ে যাচ্ছেন। অনেকেই 13টা, 20টা এবং 50টার মতো গরু এনেছেন এবং অনেকেই চলে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের গরু সম্পূর্ণভাবেই বিক্রি হয়ে গেছে। পাশাপাশি এই হাটের গরু অনেকটাই 3 ভাগের 1 ভাগের মতো বিক্রি হয়ে গেছে। তবে এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখনো ট্রাকে করে গরু আসছে, তবে সেই গরু আসার পরিমাণটা খুব বেশি নয়। এখানে গরুর ক্রেতা কিন্তু পর্যাপ্ত এখনো পর্যন্ত ঢুকছে। এই মুহূর্তে রাজধানীর বসিলা মোহাম্মদপুর এলাকায় আমাদের রিপোর্টার সাজিদ রাজু আছেন গরুর হাটে। ওই এলাকার গরুর কেনা বেচার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে।
ওমর, রাজধানীর কেরানীগঞ্জ হাজারীবাগ হয়ে যে গাবতলীর দিকে যে বেড়িবাঁধটি চলে গেছে, সেই বেড়িবাঁধের পশ্চিম দিকে বসিলা ব্রিজের আশপাশের যে বিশাল খোলা এলাকা এবং মাঠ, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এখানে বসেছে বিশাল গরুর হাট। আমরা রয়েছি সেখানে। ওমর, একটি বিষয় সেটি হচ্ছে যে এই হাটে পর্যাপ্ত সংখ্যক গরু যেমন গতকাল পর্যন্ত ছিল। গতকাল আপনারা জানেন যে সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার কারণে সেই সময়টিতে কিছুটা মানুষের ভিড় যেমন কমে যায়, একই রকম ভাবে তখনকার সময়ে প্রায় ঘন্টা 2 এর মতো কিন্তু পর্যাপ্ত বেচা বিক্রি তখন হয়। তো এখন হাটের যে পরিস্থিতি আপনাদের জানাচ্ছি যে এখানে গরুর সংখ্যা কিন্তু অনেকটা কমে এসেছে, পাশাপাশি বেড়েছে ক্রেতাদের সংখ্যা। আপনারা একটা জিনিস সেটি হচ্ছে যে ক্রেতার সংখ্যা, অর্থাৎ আগামীকাল যেহেতু ঈদ, এখনো পর্যন্ত যারা নিজেদের কোরবানির পশুটিকে সবাই নেমেছেন হাটে এবং এই তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন। তাদের সঙ্গে আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি যে আজকে তারা একটি পশু কিনে নিয়ে তবেই বাড়ি ফিরবেন, এরকম একটি নিয়ত ইচ্ছা নিয়ে কিন্তু তারা হাটে এসেছেন। তো হাটে পর্যাপ্ত গরু থাকলেও একটি বিষয় যে আমরা কিন্তু অনেক ব্যাপারী এবং গরুর পাইকার যারা, তাদেরকে কিন্তু অবসর সময়ে বসে থাকতে দেখেছি। যারা 15, 20টি, 30টি করে গরু কিনে এনেছেন, তারা এরই মধ্যে কিন্তু তাদের বেশি সংখ্যক গরুই বেচা বিক্রি হয়ে গেছে। 2টি, 3টি, 4টি করে গরু হয়তো বেচার অপেক্ষায় রয়েছে। তো এই জন্য তারাও অপেক্ষা করছেন যে এই বাকি যে গরুগুলো রয়েছে বা কোরবানির পশুগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেলে তারাও দূর দূরান্ত থেকে যেখান থেকে এসেছেন তারা সেখানে চলে যাবেন তারই অপেক্ষায়। আর এদিকে ক্রেতারা যারা এসেছেন তারাও কিন্তু মোটামুটি সন্তুষ্ট চিত্তেই কোরবানির পশুটি কিনে নিয়ে বাড়ি ফিরছেন। তাদের একটি কথা যেটি আমরা শুনেছি সেটা হচ্ছে যে যেহেতু কোরবানি একটি ধর্মীয় বিধান এবং এখানে যেহেতু দামটি ততটা মুখ্য না যতটা না মুখ্য একটি পছন্দের পশু কেনা, সেই লক্ষ্যকে সামনে নিয়ে তারা পশু কিনে খুশি মনে বাড়ি ফিরছেন। তো আজকে সারাদিন যেহেতু সময় আছে, বিক্রেতারা আশা করছেন যে বাকি যে পশুগুলো রয়েছে, পর্যাপ্ত পশুই রয়েছে বলা যায়, সেই পশুগুলো তাদের এই বাকি সময়টাতে বিক্রি হয়ে যাবে। তো দর্শক, খুলনাতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলাম, সেখানকার দর্শক আমরা ফিরবো স্টুডিওতে। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জন, তার কাছে ফিরছি। দর্শক, রাজধানীর আফতাবনগর পশুরহাট থেকে সহকর্মী ওমর ফারুক এবং বসিলা পশুরহাট থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী সাজিদ রাজু, তারা জানাচ্ছিলেন হাটের খবর। সময় সংবাদে আরো থাকছে। অবশেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে রূপালী ইলিশ। স্বস্তি জেলে পল্লীতে লোকসান পুষিয়ে নেয়ার আশা। শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। আজ মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন লাখ লাখ হাজি। এদিকে গতকাল আরাফাত ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশি বেশ কয়েকজন হাজি অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশের হজ মিশন। সৌদি আরব থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। আরাফাতের ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ভোরে মুজদালিফায় ফজর নামাজ কায়েম করেন হাজিরা। এরপর সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন তারা। আসার সময় সেখান থেকে পাথর সংগ্রহ করে আনেন হাজিরা। মিনায় পৌঁছে শয়তানকে উদ্দেশ্য করে একে একে 7টি পাথর নিক্ষেপ করেন লাখ লাখ হাজি। এরপর ঈদের নামাজ শেষে রয়েছে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। হযরত ইসমাইলের কোরবানিকে স্মরণ করে মহান আল্লাহর উদ্দেশ্যে নিজের প্রিয় পশু কোরবানি করেন মুসল্লিরা। কোরবানির পর মাথা মুন্ডন করে আজকের মধ্যেই হেরেম শরীফে তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজ পালন। এরই মধ্যে গতকাল আরাফাত ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশি বেশ কয়েকজন হাজি অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশ হজ মিশনের সহায়তায় তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে। এদিকে মক্কার পাশাপাশি সৌদি আরবের বাকি অঞ্চলেও ঈদের নামাজ পড়ে পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বৃহস্পতিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পালনের জন্য আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন সেখানকার মুসল্লিরা। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা এবং জাতিসংঘের 70তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে নিউ ইয়র্ক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিউ ইয়র্ক বিমানবন্দর এলাকায় পাল্টা সমাবেশ করে। নিউ ইয়র্কে স্থানীয় সময়ে বুধবার রাত 10টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. মোমেন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে নিউ ইয়র্ক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। এ সময় নিজেদের মধ্যে হট্টগোল শুরু হলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পর বুধবার লন্ডনে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজকে লন্ডনে বসে আমি আমাদের যারা প্রবাসী বাঙালি, এই ইংল্যান্ডে যারা আছেন এবং আশেপাশের সব দেশে এবং প্রবাসী যারা আছেন, সবাইকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ঈদ ভালোভাবে পালন করবেন, ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাই এবং প্রত্যেকে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন সেটা আমি আশা করি এবং আমি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাই, আমার দেশবাসীকে জানাই, সকল মানুষের জন্য আমার ঈদের শুভেচ্ছা রইল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ উন্নয়নের পথে যে অগ্রযাত্রা শুরু করেছে, আমরা আশা করি যে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমরা মধ্যমায়ের দেশের সোপানে পা রেখেছি। আর 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। লন্ডনে 3 ঘন্টার যাত্রা বিরতির পর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে নিউ ইয়র্কে পৌঁছান শেখ হাসিনা। আগামী 25 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং 28 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনের আগেই সম্মেলন স্থলে পৌঁছালেন বাংলাদেশি প্রধানমন্ত্রী। জাতিসংঘের অধিবেশন চলাকালে তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনের হোটেল ওয়ার্ড অফ এস্টোরিয়াতে অবস্থান করবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। জমে উঠেছে রাজধানীর বাইরের হাটগুলো। দর্শক, এই মুহূর্তে সিলেটের কাজীর বাজার পশুর হাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং ময়মনসিংহের আবুল মনসুর সড়ক পশুর হাটে আছেন সহকর্মী হারুনুর রশিদ। প্রথমেই চলে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম, শুভ্র, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে শেষ দিনে সিলেটের এই পশুর হাটে এসেছেন তাদের পছন্দর পশুটি কেনার জন্য এই সিলেটবাসী। এবং আমি যে জিনিসটা জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, সিলেট যারা এখন পর্যন্ত সিলেটের এই হাট থেকে এখনো পশু কিনেননি কিংবা সিলেটে আরও যে 2টি শাহিদগাহ মাঠে এবং কিং ব্রিজের মুখে নতুন ব্রিজের মুখে যেটি হাট রয়েছে, এই 2টি হাটে এখনো পর্যন্ত যারা আসেননি পশু কিনতে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাচ্ছি যে প্রচুর পরিমাণে পশু রয়েছে হাটগুলোতে এবং কখনো ভারী বৃষ্টি কখনো হালকা বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই লোকজন আসছেন পশু কেনার জন্য, তাদের পছন্দ পশু কেনার জন্য। আমরা সকাল থেকে দেখেছি এখানে যারা উসল কাটছেন এবং উসলের রিসিট কাটছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে আসছেন, উভয়ের মধ্যে একটি চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে যে এতদিন পর্যন্ত যারা ব্যবসায়ীরা মনে করেছিলেন তাদের পশুগুলো আটকে থাকবে এবং উপযুক্ত দাম পাবেন না, কিন্তু আজকে শেষ দিনে এসে তারা বেশ উৎফুল্ল, তারা বিক্রি করতে পারছেন, পশু বিক্রি করতে পারছেন। ক্রেতা যারা আছেন তারাও বলছেন যে গতবারের তুলনায় কিছুটা দাম বেশি হলেও পশু পাওয়া যাচ্ছে, পছন্দের মতো পশু আছে। এই হাটে যে পশুগুলো আপনি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ এই যে স্থানীয় যে গরুগুলো উঠেছে সেগুলো অধিকাংশ হচ্ছে গিয়ে স্থানীয়ভাবে আনা এবং কিছু সংখ্যক আমরা মাঝে মাঝে কথা বলে জানিয়েছি যে ভারতীয় কিছু আমরা গরু এখানে দেখেছি। এখন আপনারা জানেন যে প্রবাসী অধ্যুষিত সিলেটে বেশি দামি গরু বিক্রি হচ্ছে। এখানে 3 লাখ 4 লাখ টাকার গরু রয়েছে, 1.5 লাখ 2 লাখ টাকার গরু প্রতি
মুহূর্তে বিক্রি হচ্ছে। এখানে এই পর্যন্ত যে গরুগুলো বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে সকাল থেকে, সেই গরুগুলোর মধ্যে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার গরু বিক্রি হয়েছে। এবং যেই সকাল থেকে বৃষ্টি এবং ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি উপেক্ষা করে লোকজন এখানে আসছেন এবং উৎফুল্ল আমেজে এবং বেশ ঈদের যে আমেজটা এবং তাদের পছন্দ পশু কেনার জন্য যে আমেজটি, সেই আমেজটি আমরা লক্ষ্য করছি সকাল থেকে। এবং উভয়ের মধ্যে একটি খুশি খুশি ভাব আমরা লক্ষ্য করছি, সবাই সন্তুষ্ট প্রকাশ করছেন এবং এইভাবেই চলবে আগামীকাল সকাল পর্যন্ত। এবং এখানে বিক্রেতারা যারা বলছেন যে আগামীকাল সকাল পর্যন্ত এইভাবেই চলবে এবং যারা বলছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার পর্যাপ্ত পরিমাণ বাহিনী রয়েছে জাল টাকা শনাক্তকরণে রয়েছে, প্রাণী সম্পদ বিভাগের পশু চিকিৎসকরা এখানে রয়েছেন যে পশুগুলো শনাক্ত করার জন্য কোনো রোগাক্রান্ত পশু আছে কিনা, সবকিছু মিলিয়ে একটি ভালো একটা পরিবেশ এখানে বিরাজ করছে এই হাটটি এবং এইভাবে চলতে থাকবে। এবং এই হাট পর থেকে আমি ময়মনসিংহের পশুর হাটের খবর জানার জন্য চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ময়মনসিংহ শহরের আবুল মনসুর সড়কে যে পশুর হাট রয়েছে, আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই পশুর হাটে। আমরা সকাল থেকে অবস্থান করছি এখানে, দেখছি যে আজকে ঈদের আগের দিন হওয়াতে বেচাকেনা অনেকটাই বেড়েছে এবং সকাল থেকেই আসলে কোরবানির পশু এখানে বিক্রি হচ্ছে, তবে সেই পরিমাণটা কিছুটা কম এবং ধীরগতিতেই বেচাকেনা হচ্ছে। আমি কথা বলেছি এখানকার যে বিক্রেতা রয়েছে এবং ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে ঈদের আগের দিন মূলত এই পশুর হাটের বিকেল থেকেই একটি পুরোদমে বেচা কেনা শুরু হয় এবং সন্ধ্যা নাগাদ অনেক সময় দেখা যায় যে এই পশুর হাটে অনেক পশু শূন্যতা দেখা যায়, যার কারণে অনেকে কিনতেও পারেননি। এবং অন্যান্য বছর যেটা দেখা যায় যে দেশের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে ঢাকা এবং আশপাশের এলাকা থেকেও এই বাজারে ঈদের আগের দিন গরু আসে এবং এখানে ক্রেতারা তাদের গরু সংগ্রহ করেন। তো আজকে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে আসলে এখন সকাল থেকে এখন পর্যন্ত বেচা কেনা কিছুটা কম হলেও গতকাল সন্ধ্যার পরে ব্যাপক বেচা কেনা হয়েছে এবং আমরা এখানে গরু রাখার যে স্থান রয়েছে সেই স্থানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই স্থানগুলোতে আসলে অনেক জায়গায় ফাঁকা রয়েছে। এখানে বিক্রেতারা জানিয়েছেন যে গতকালকে গরু বিক্রি হয়ে যাওয়ায় অনেক গরু আসলে ওই পরিমাণে গরু এখন নেই যে পরিমাণ গরু থাকার দরকার ছিল। আমরা অনেকগুলো গরু রাখার স্থান ফাঁকা দেখতে পেয়েছি, তবে আসার কথা হচ্ছে এখনো এই কোরবানির পশুর হাটে বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু আসছে এবং সেই শূন্য স্থানগুলো দখল করছেন। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে তারা দামের বিষয়ে যেটা বলেছেন যে বিক্রেতারা যারা বিক্রি করছেন তারা মোটামুটি লাভ করেই বিক্রি করতে পারছেন এবং তারা মোটামুটি সন্তুষ্ট রয়েছেন। আর ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারাও যেটা বলেছেন যে আসলে এখানে মোটামুটি সহনীয় পর্যায়ে এখানে কোরবানির পশু পাওয়া যাচ্ছে এবং তারা তাদের পছন্দ মতো কোরবানির পশু কিনতে পারছেন। আর একটা বিষয় বলে রাখি যে এই বাজারে আসলে জাল টাকা যাতে শনাক্ত করা যায় এবং জাল টাকা নিয়ে যাতে ক্রেতা বিক্রেতা কেউ সমস্যায় না পড়েন, সেই কারণে আসলে এখানে তারা বিভিন্ন ব্যাংক থেকে জাল টাকা শনাক্ত করে মেশিন রয়েছে, সেই মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে এই বাজারে আসলে এখানে মেডিকেল টিম রয়েছে যারা গরুর স্বাস্থ্য পরীক্ষা করছেন। তো সব মিলিয়ে এখানে এখন পর্যন্ত বেচাকেনা চলছে। দুপুর থেকে মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে এবং বিকেল থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতা তারা জানিয়েছেন যে আসলে অন্যান্য বারের মতো যে বেচাকেনাটা শুরু হয় ময়মনসিংহ শহর এবং আশপাশের এলাকার লোকজন আসলে কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যার দিকে তারা পশু ক্রয় করেন যাতে তাদের রাখার কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। সেই হিসাবে আজকে বিকেল থেকে এই পশুর হাটে পুরোদমে কোরবানির পশুর বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এই ছিল ময়মনসিংহের আবুল মনসুর সড়কের পশুর হাটের সর্বশেষ খবর। সিলেট ও ময়মনসিংহের পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সবশেষ খবর জানাচ্ছিলেন ইকরামুল এবং হারুনুর রশিদ। কোরবানির একদিন আগেই বন্দরনগরী চট্টগ্রামে পশুর চামড়া নিয়ে অস্থিরতা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে প্রতি বর্গফুট চামড়ার দাম 40 থেকে 45 টাকা নির্ধারণ করে দেয়ায় প্রতিবেশী দেশ ভারতে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে এত কম দামে চামড়া কেনা সম্ভব নয় বলে দাবি তাদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় প্রতি বছরই কোরবানি ঈদে চামড়া নিয়ে নানা ধরনের জটিলতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েক বছর ধরে ঢাকার ট্যানারি মালিকরা দর নির্ধারণ করে দিলেও শেষ পর্যন্ত তা রাখা যায় না।
মাঠ পর্যায়ে মৌসুমী ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে চামড়ার দাম বেড়ে যায় কয়েক গুণ। তারপরও এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 40 থেকে 45 টাকা। আর এই নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। একটা 20 ফুটি মালের দাম যদি আপনার 40 টাকা হয়, আপনার একটা চামড়ার দাম হবে 800 টাকা। এখন আমাদেরকে কিনতে হবে ওই 800 টাকার মালটা আমাদেরকে কিনতে হবে 700 টাকার মধ্যে। লেবার খরচা আছে, প্রতি চামড়া 10 টাকা স্কোয়ার ফুটেও কম হবে। এই হিসাবে আমাদেরকে 30-35 টাকা হিসাবে চামড়া কিনতে হবে। এদিকে 1 বছর পেরিয়ে গেল, গত বছরের অর্ধেক পাওনা টাকা এখনো পায়নি এখানকার ব্যবসায়ীরা। এই অবস্থায় চামড়ার দাম কম রাখায় চামড়া শিল্পে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। লবণের দাম বেশি এবং লোকের মানে যারা কাজ করে তাদের বেশি। আমরা তো মোটেই চামড়া কিনতাম না, আর আগে প্রায় 2-3 লাখ টাকা মানুষকে অ্যাডভান্স দেওয়ার কারণেই আমরা কিছু কিছু চামড়া কিনবো। অপরদিকে বাংলাদেশের চামড়ার দাম তুলনামূলক কম নির্ধারণ করায় প্রতিবেশী দেশ ভারতে এসব চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যখন এই চামড়ার দাম একটু কম থাকে তখন আমাদের প্রতিবেশী দেশে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা 100% থাকে। কাজে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিশেষ করে সীতাকুণ্ড থানা যদি গভর্নমেন্ট করে কোনো চামড়া যাতে ওদিকে ঢাকা মুখে যেতে না পারে। গত বছর কোরবানি ঈদে চট্টগ্রাম অঞ্চল থেকে সংগৃহীত হয়েছিল 4,80,000 চামড়া। প্রথম পর্যায়ে প্রতি বর্গফুট 70 থেকে 75 টাকা নির্ধারণ থাকলেও পরবর্তীতে 100 টাকায় গিয়ে পৌঁছে। আর এবার 5.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানির ঈদের পশুর বর্জ্য হতে পারে বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উপায়, কিন্তু দেশবাসী, মাংস শ্রমিক ও সরকারের সরাসরি তত্ত্বাবধানের অভাবে বর্জ্যগুলো সম্পদে রূপান্তরিত না হয়ে তা পরিবেশকে করছে দূষিত। পরিবেশবিদরা বলছেন, মক্কার আদলে আমাদের দেশে আধুনিক জবাইখানা তৈরির মাধ্যমে কোরবানি দিলে বর্জ্যগুলো রক্ষণাবেক্ষণ সহজ হবে। আশরাফুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। পশু কোরবানির পরপরই সিটি কর্পোরেশনের শত শত পরিচ্ছন্নতা কর্মীর বর্জ্য অপসারণের এই দৃশ্য আমাদের সবার চেনা। সেই কর্মযজ্ঞে একদিকে যেমন ব্যয় হয় শ্রম, অন্যদিকে অর্থ। কিন্তু যে বর্জ্য অপসারণে এত তোড়জোড়, সেই ফেলে দেওয়া উচ্ছিষ্ট অংশগুলো হতে পারে সম্পদ, হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 5টি জবাইখানা ও এর আশেপাশে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে এমনই কিছু প্রতিষ্ঠান। তারা পশুর উচ্ছিষ্ট অংশগুলো সংগ্রহ করে সেগুলো বিদেশে রপ্তানি করছে নিয়মিতই। হাড় দিয়ে হয় ক্যাপসুলের কভার, চামড়া দিয়ে জীবন সাজানোর বিভিন্ন জিনিস হয়, আপনার পিত্ত দিয়ে হয় কেমিক্যাল, মূত্রথলি, এটা চায়নাতে রপ্তানি হচ্ছে। তাদের দাবি, দেশে প্রতি বছর যে পরিমাণ বর্জ্য স্রেফ ফেলে দেওয়া হয় তার তুলনায় এই রক্ষণাবেক্ষণ সামান্যই। যদি আমাদের দেশের সাধারণ মানুষ যারা গরু জবাই করে, যারা গ্রামে কুরবানি দেয়, তারা যদি অবগত হতো যে রক্ত, মূত্রথলি, পিত্তি এই সবই যদি সংরক্ষণ করা যেত, তাহলে শত শত কোটি ডলার বাংলাদেশে রপ্তানি আয় করা যেত। পরিবেশবিদরা বলছেন, উন্নত বিশ্বের অনেক মুসলিম দেশে রয়েছে আধুনিক জবাইখানা। এসব জবাইখানায় কোরবানি দিলে একদিকে যেমন পশুর মাংসের কোনো অংশই নষ্ট হয় না, অন্যদিকে বর্জ্যগুলো রক্ষিত হয় সুষ্ঠু উপায়ে। ব্লিচিং পাউডার দিচ্ছে, এত পরিমাণ ব্লিচিং পাউডার যদি নদী বা জলাশয় যদি যায় তো জলাশয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। উদাহরণ হিসেবে মক্কার আদলে কোরবানির ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারটিও চিন্তা করতে বলছেন এই পরিবেশবিদ। আমরা যারা হজ করতে চাই তারা প্রায় প্রত্যেকে কোরবানি দিই। তো ওই মক্কার আদলে যদি আমরা কোরবানি দিই, অর্থাৎ নির্ধারিত জায়গায় যদি কোরবানি হয় এবং সেই নির্ধারিত জায়গায় যদি ধর্মীয় মতে এই সমস্ত বিধান মান্য যদি মডার্ন ফেসিলিটিতে করা হয়, তাহলে গরুর প্রত্যেকটা অংশই সম্পদে রূপান্তরিত করা যায়। প্রতি বছর কোরবানির ঈদে দেশে কি পরিমাণ বর্জ্য তৈরি হয়, কিংবা এই বর্জ্যগুলো রপ্তানি করে বা নিজেরা কাজে লাগিয়ে কত টাকা উপার্জন করা যেত, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। এর সঙ্গে জড়িতরা বলছেন, যদি বর্জ্যগুলো সুষ্ঠুভাবে কাজে লাগানো যেত তাহলে এগুলো আসলে আপদ না, রূপান্তরিত হতো সম্পদে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে নানা আকারের রূপালী ইলিশ। এতে স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে, পাশাপাশি লোকসান পুষিয়ে শেষ মুহূর্তে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বৈশাখ থেকে ইলিশের মৌসুম শুরু হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী গত 5 মাস ধরে ছিল ইলিশ শূন্য। আর বেকার সময়ে দাদনের ঋণের বোঝা ভারী হয়েছে জেলেদের। আবার মহাজনের চাপ ও পরিবারের ভরণ পোষণ জোগাতে না পেরে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন অন্যত্র। কিন্তু চরম হতাশার মধ্যেই গত 14 সেপ্টেম্বর থেকে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলেছে। তাই নাওয়া খাওয়া ভুলে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন এখানকার মৎস্যজীবীরা। আর মৌসুমের শেষ প্রান্তে জালে ইলিশ ধরা পড়ায় হাসি ফিরেছে জেলেদের মুখে। এখন মাছ পাই ধরেন একটু ভালোই হন, ধরেন 2 দিন 3 দিন পরে আই বাইরে 5,000 6,000 10,000 12,000 ব্যস্ত। আগে 5-7 আলি পাওয়া যেত, মনে করেন 1-1.5 2 গুণ পাওয়া যায়। এইভাবে ফললে মনে করেন আমরা মোটামুটি চলতে পারতাম। আগে তো যে মাছ পাইছি আমরা খাওয়ার দেয় না। এদিকে ইলিশকে ঘিরে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে মৎস্য ঘাটগুলো। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা থাকলে লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব। কিছুটা মাছ বাড়ছে এবং জেলেরা পাইতেছে, আর বিগত দিনে যে মাছটা ছিল না তাতে জেলেরা আড়তদারেরা অনেক লোকসানে ছিল। এই পর্যায়ে যদি 1-1.5 মাস সামনের দিকে থাকে তাহলে আমাদের যে পিছনে লোকসানটা হয়েছে এটা আল্লাহর রহমত ইনশাআল্লাহ আশা করি উঠে যাবে। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মৌসুমের শেষ সময়ে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। জলবায়ুগত পরিবর্তনের কারণে সাগর থেকে ইলিশ প্রথম দিকে উঠে আসেনি। দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন ডুবোচর, নদীতে নাব্যতা হ্রাস পাওয়া ইত্যাদি। তবে মা ইলিশ রক্ষায় 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। অবশ্য এ সময় ভোলার 2 লাখেরও বেশি জেলেকে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, ভোলা। আবারও পশুর হাটের খবর। কোরবানির পশুর হাটের শেষ দিনের বেচাকেনার খবর জানাতে দর্শক চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে আছেন আমাদের রিপোর্টার পার্থ প্রতিনিধি বিশ্বাস এবং রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। প্রথমে চলে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ রঞ্জন। আমি এখন আছি চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে। এখানে কিন্তু আমি সকাল থেকে এসে যেমনটি দেখছি, গত 2 দিন এই বাজারে প্রচুর গরু থাকলেও কিন্তু আজকে সকাল থেকে এসে দেখা যাচ্ছে এই বাজারে গরু নেই বললেই চলে। আমার পিছনে যে প্যান্ডেলগুলি রয়েছে, গত 2 দিন কিন্তু এই প্যান্ডেলগুলোতে কিন্তু প্রচুর গরু ছিল, বিশেষ করে ভারতীয় যেসব গরু ছিল, এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং পটুয়াখালী যেসব গরু এসেছিল, কিন্তু এই জায়গাগুলোতে এখন গরু নেই বললেই চলে। এক্ষেত্রে এই প্যান্ডেলগুলি এখন অনেকটাই খালি, যেহেতু কালকে 1-2-3 ঘন্টার বিক্রিতে কিন্তু এই বাজারে গরুর সংকট সৃষ্টি হয়েছে। এখন যে গরুগুলি আছে সেই গরুগুলি কিন্তু প্রচুর দাম হাঁকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তারা বলছেন যে গরুগুলি 25 থেকে 30 হাজার টাকায় তারা কিন্তু সেই গরুগুলি কিন্তু এখন 60 থেকে 70 হাজার টাকায় কিন্তু এখন দাম দেওয়া হচ্ছে। এবং তারা আরেকটি অভিযোগ করছেন, সিটি কর্পোরেশন বা সরকারের পক্ষ থেকে এখানে কোনো তদারকি না থাকার কারণে, এখানে সিন্ডিকেট করে রাখার কারণেই কিন্তু এই গরুর সংকট সৃষ্টি করা হয়েছে। আর এই গরুর সংকট সৃষ্টি হওয়ার কারণে বাজারে কিন্তু দামটা প্রচুর বেশি। এই মুহূর্তে বাজারে গরুর থেকে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং তারা অপেক্ষা করছেন এবং অনেক ব্যবসায়ী তাদেরকে আশা দিয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা দুপুরের দিকে এই ভারতীয় গরু ঢুকতে পারে বা এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গরু এই বাজারে আসতে পারে। তখন গরু আসলে হয়তো দামটা কিছুটা কমবে। তবে আমরা যে অবস্থাটি দেখতে পাচ্ছি, এখন বাজারে কিন্তু সকাল থেকে প্রচুর ক্রেতা আছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু গরু নেই। শুধু এই বাজারটিই নয়, নগরীতে সাগরিকা গরুর বাজার ছাড়াও কিন্তু আরো 9টি পশুর হাট রয়েছে। সবগুলোই কিন্তু একই অবস্থা। যারা আসলে অপেক্ষা করছিলেন শেষ দিনে কিন্তু কম দামে গরু কিনবে, তারা আসলে বলা যায় এখানে গরু কিনতে এসে কিন্তু অনেকটাই হতাশ। এবং তারা বলছেন যে প্রথম 3 দিনে বাজারে প্রচুর গরু থাকলো, কিন্তু সেই গরুগুলো কিন্তু তারা কিন্তু দেখেনি বা তারা কিন্তু কিনেও নি। তারা অপেক্ষা করছিলেন। বিশেষ করে চট্টগ্রামের সাগরিকার গরুর বাজারে কিন্তু বড় গরুর সংখ্যা সবচেয়ে বেশি থাকে এবং এই বড় গরুকে কেনার জন্য কিন্তু বসে থাকে। কিন্তু আজকে বাজারে বড় গরু নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখন প্রচুর ক্রেতা রয়েছে এবং তারা অবস্থান করছেন। যদি গরু নামে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু গরু কিনবেন। তো এই মুহূর্তে আমি যাচ্ছি রাজশাহীতে, আমাদের আরেক সহকর্মী আছেন সাইফুর রহমান রকি, তার কাছে গরুর বাজারের খবর জানতে। পার্থ, আপনাকে ধন্যবাদ। আমি এখন রাজশাহীর সিটি হাটে আছি। মূলত এটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট, কিন্তু যেহেতু আগামীকালকেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেজন্য কিন্তু এরই মধ্যে অধিকাংশ ক্রেতারই কিন্তু কোরবানির যে পশুটি সেটি কিন্তু কেনা হয়ে গেছে।
তো এখনো আজকে হাটে মূলত শেষ দিন, এই দিন পশু কেনাবেচা হচ্ছে মূলত, যার কারণে হাটে কিন্তু অনেক কুরবানির পশু আমরা কম দেখেছি। সেই সাথে অল্প কিছু সংখ্যক ক্রেতাও আমরা দেখেছি। মূলত যেসব ক্রেতার এখনো কোরবানির পশুটি কেনা হয়নি তারাই শুধু এসেছেন। এ ধরনের অনেক ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তাদের কাছ থেকে আমি যেটি জানতে পেরেছি যে তারা হাটে কিন্তু বেশ কয়েকদিন এসেছিলেন। মূলত কুরবানির পশুর দাম অতিরিক্ত হওয়ার কারণে, দাম চড়া হওয়ার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত কোরবানির পশুটি কিনতে পারেননি। তো আজকে তারা কোরবানির পশুটি কিনবেন, এই জন্যই মূলত হাটে এসেছেন। তো এই জন্য তাদের কাছে আমরা বলেছি যে আজকে মূলত হাটে কোরবানির পশুর দাম তারা কেমন দেখছেন। তবে ক্রেতাদের কিন্তু আগের সেই পুরনো অভিযোগ কিন্তু এখনো রয়েছে। তারা বলছেন যে না, শেষ টাইমে এসেও কিন্তু তারা কোরবানির পশুর দাম কিন্তু অনেকটাই চড়া দেখছেন। তবে বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে কয়েকজন, তারা বলছেন যে আসলে বেশ কয়েকদিন চেষ্টা করেও যারা এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারেননি তারা মূলত হাটে গরু নিয়ে এসেছেন। আজকে শেষ দিন, হয়তো কিছু কম হলেও কিন্তু তারা কোরবানির পশুগুলো বিক্রি করে বাসায় যাবেন, এমনটাই আশা তাদের। তবে কয়েকজন ক্রেতা ছিল যারা মূলত বাসায় এই গরুগুলো পোষে, তারা বলেছেন যে যদি তারা ন্যায্য দাম গরুর না পান, আশানুরূপ দাম তারা যদি না পান, তাহলে তারা এই গরুগুলো কিন্তু ফেরত নিয়ে যাবেন বাড়িতে। তো আসলে বিকেল নাগাদ হয়তো এখনো জমজমাট বেচা কেনা না শুরু হলেও বিকেল নাগাদ হয়তো যেসব ক্রেতা এখনো কোরবানির পশুটি কেনেননি তারা এই কোরবানির পশুগুলো কিনবেন বলে এখন পর্যন্ত আশা করছি। তো এখন পর্যন্ত বিক্রেতা ক্রেতা মোটামুটি এখন বাড়ছে। দুপুর নাগাদ হয়তো এই হাটটিতে আরো কিছু গরুর সমাগম হবে এবং সেখানে কিন্তু বিকেল নাগাদ আরো বেশ কিছু ক্রেতা আসবেন এবং আজকে মূলত যারা আসবেন তারা কিন্তু পশু যেভাবে হোক একটু চড়া দাম হলেও তারা কিনবেন, এমনটাই কিন্তু ক্রেতারা বলছেন। তো রঞ্জন, আমার কাছে রাজশাহীর সিটি হাটে এই ছিল কোরবানির পশু বেচা কেনার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীর সিটি হাট থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন শেষ দিনের বেচা কেনার খবর। চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো নির্মাণ হয়নি স্বাস্থ্যসম্মত শৌচাগার। কয়েকটিতে থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহারে অনীহা শিশুদের। এতে জীবনের শুরুতে শিক্ষা নিতে আসা কয়েক লাখ শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খোলা বা নোংরা শৌচাগার ব্যবহারে পানিবাহিত রোগসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, সরকারি অর্থায়নে শিশুদের জন্য বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ শুরু হয়েছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 5 দশকের পুরনো এই বিদ্যালয়ের নেই নিজস্ব কোনো শৌচাগার। এর কয়েকশো শিক্ষার্থী শুধু নয়, শিক্ষকরাও তাদের শৌচকার্য করতে না পেরে দুর্ভোগে পড়েন। এই বিদ্যালয়ের মতো চাঁদপুরের 8 উপজেলার সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়েও একই পরিস্থিতি। শহরের একটি নামি দামি বিদ্যালয়ে শিশুদের জন্য নির্ধারিত শৌচাগার থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহারে অনীহা অনেকের। আমরা অন্য টয়লেটে যে বাথরুম করি তার জন্য ওরা আমাদের খুব বকে। স্কুলের টয়লেটটা অনেক ময়লা আবর্জনায় ভরা, তাই আমরা ওই টয়লেটটাকে ব্যবহার করতে পারি না। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও জানালেন, শৌচাগার স্থাপনের জন্য অনেক লেখালেখি করেও কোনো কাজে আসেনি। আমরা লেখালেখি বহুত করছি, টয়লেট পাই না। টয়লেট না থাকার কারণে এখানে বাচ্চাদের চরম দুর্ভোগে পড়তে হয়। তবে যাদের বিদ্যালয়ে নতুন শৌচাগার স্থাপিত হয়েছে তারা জানালো ভিন্ন কথা। স্বাস্থ্যসম্মত শৌচাগার কিভাবে ব্যবহার করতে হয় তাও শিখে নিয়েছে এসব শিশু। আমরা বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধুই। আমরা খোলা টয়লেটে আজ যাব না, আমরা এই টয়লেটে ব্যবহার করব। সরকারি অর্থায়নে নতুন যে কয়েকটি শৌচাগার নির্মাণ হয়েছে সেগুলো নিয়েই সন্তুষ্ট শিক্ষক অভিভাবকরা। বাচ্চারা পায়খানা প্রস্রাব নির্দিষ্ট জায়গায় করতে পারে। 4টা টয়লেট রয়েছে, আমরা চেষ্টা করি এগুলো পরিচ্ছন্ন রাখার জন্য। আর এই স্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, খোলা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের সুবিধা ও অসুবিধার কথা। উন্মুক্ত আকাশের নিচে পায়খানা পরিবেশ এবং পানিবাহিত রোগের জন্য খুবই ক্ষতিকর। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি অর্থায়নে ইতিমধ্যে
141টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা হয়েছে বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। চাঁদপুর জেলায় 284টি ওয়াশ ব্লক করার জন্য আমরা বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে আমাদের 141টি ওয়াশ ব্লক নির্মাণ হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1128টি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে 3,36,509 জন শিশু, আর শিক্ষক রয়েছেন প্রায় 6,000। সময় সংবাদ, চাঁদপুর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গে নিজ বাসায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সেখানে। আমরা পেয়ে গেছি, এখন এটা আমাদের বিষয়। মোটামুটি আমরা চিন্তা করেছি যে এখান থেকে আমাদের বাংলাদেশ টিম 27 বা 28 তারিখে ওরা যাবে। এখন দুই জায়গায় খেলবে কিনা এটা আমি আসলে আজকে কথা বলছিলাম সকালবেলা সুজনের সাথে। আমার ধারণা ছিল এক জায়গায় খেলা হবে, বাট দুটো ভেন্যু দেখা হয়েছে। আমাদের ধারণা ছিল লাহোর ইজ সেফার। আগে যেটা আপনারা জানেন যে রিপোর্টটা হয়েছে, লোটাস কামাল সাহেব থাকতে একটা সিকিউরিটি টিম গিয়েছিল, ওখানে কিন্তু ওরা বলেছিল লাহোরের কথা। কিন্তু এবারের রিপোর্টে দেখা যাচ্ছে না, করাচিকে ওরা বলছে, এই কারণে যে যেখানটায় খেলা হবে জিমখানা ক্লাব, ওখানটায় ওখানেই থাকবে ওরা, ওখানেই মাঠ, ওখানেই খেলা, কাজে আর বাইরে যাওয়া আসা কোনো যাতায়াতের কোনো ব্যাপার নেই। সো ন্যাচারালি এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। সো এদিক দিয়ে চিন্তা করে রেখেছিলাম, কিন্তু এখন শুনলাম যে সাউদার্ন ক্লাব। সো এখানটায় যে চিন্তা করে এখন যেটা দেখছি যে দুই জায়গায় অফার আছে। এইটা খালি আমরা আজকে একটু আমরা করাচিটা অলরেডি কনফার্ম করে দিতে বলেছি আমি আজকে সকালে। লাহোরটা এখনো আমরা শিওর না, একটু মানে আজকের মধ্যে একটা ডিসিশন হয়তো আমরা নিয়ে নিব। তবে মহিলা টিম যাচ্ছে বাংলাদেশ থেকে, এটা মোটামুটি ফাইনাল। তো আমরা যেটা করেছি এখানে অ্যাডিশনাল ইস্যু হিসাবে আমাদের বোর্ডের ডাইরেক্টর তো যাবেই, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওবানাম, ওনার সাথেও আমি কথা বলেছি একটু আগে, উনিও যাবেন। হয়তো প্রথম দিন না পারলেও খেলার সময় উনি থাকবেন আশা করছি। দর্শক, রাজধানীর গুলশানে নিজ বাসায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিং করছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা তখন সেখানেই ছিলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ দিনে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের স্রোত। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। চলছে শেষ মুহূর্তের কেনাবেচা। কোরবানির একদিন আগে চট্টগ্রামে পশুর চামড়া নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। কম দাম নির্ধারণ করায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা। জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং রাতভর অবস্থানের পর আরাফাত ময়দান থেকে মিনায় ফিরছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। দুপুরে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।